2025 সালের জুলাই মাস। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। চারিদিক নিস্তব্ধ। ঘরের বাইরে ছমছম করে বৃষ্টি হচ্ছে, আর ঘরের ভিতর থেকে এক মহিলার এক বিকট আর্তনাদ। কেউ যেন তাকে জানে মেরে ফেলছে। ঘরের বাইরের রুমে ঘুমিয়ে থাকা এক 12 বছর বয়সী মেয়ে আর্তনাদ শুনে দরজার দিকে এগিয়ে গেল, আর দরজায় নক করে ডাক দিতে থাকলো, মা, ও মা, কি হয়েছে তোমার? এত চিৎকার করছো কেন? কি হয়েছে বলো? দরজা খোলো। বলতেই চিৎকারটা হঠাৎ যেন থেমে গেল। তারপরে পরিবেশটা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। আর এদিকে মেয়েটি ভয় পেয়েছে, জানেন তো, কারণ মা দরজা খুলছে না। তাই ঘরের পাশাপাশি প্রতিবেশীদের ডাক দিল, আর তাদের কাছে কাঁদস্বরে বলছে, দেখো না, মাকে আমি তখন থেকে ডাক দিচ্ছি, মা দরজা খুলছে না, কি হয়েছে দেখো না, মায়ের কি হয়েছে দেখো না। তারপর প্রতিবেশীরা মেয়েটির বাড়ি আসলো। বাড়িতে এসে তার ঘরের দরজা ভেঙে ঢুকে যে দৃশ্য তারা দেখলো, তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলো মেয়েটির মায়ের মৃত বিছানায় পড়ে আছে, তার পাশে মেয়েটি মায়ের বয়ফ্রেন্ড ঘুমাচ্ছে, এবং ঘরের একটি কোণের সোফায় মেয়েটির বাবা বেহুশ হয়ে পড়ে আছে। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং মৃতদেহটিকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশ এক মহাদ্বন্দ্বেই পড়ে যায়, করলো কে? নমস্কার, আমি নয়ন। আজকের কেসটা এমন একটা কেস যেটা কোনো সাধারণ নয়। এটা আমাদের নোংরা সমাজের এমন এক অন্ধকার দিককে তুলে ধরেছে, যেটা আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারবেন না, বা হয়তো আপনি কখনো কল্পনাও করতে চান না। আজকের কেসটা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না, আপনি কুল কিনারা খুঁজেই পাবেন না খুনটা করলো কে। আজকের ভিডিওতে প্রতিটি মুহূর্তে আছে শিহরণ জাগানো টুইস্ট, আর আপনার প্রেডিকশনের ঘড়ির কাঁটা ভিডিও গোড়াতে গোড়াতে একবার এদিকে তো একবার এদিকে হতে থাকবে। গল্পটা শুরু করার আগে আপনাকে কিছু সিনারিও বলে দিই। আপাত দৃষ্টিতে আপনার মনে হতেই পারে খুনটা বয়ফ্রেন্ডটাই করেছে, কিন্তু আবার ভেবে দেখুন তো, বয়ফ্রেন্ডটা কেন মেয়েটাকে খুন করবে? বয়ফ্রেন্ডটার পথের কাঁটা তো তার স্বামীটা, তাহলে তো স্বামীটাকে খুন করতে পারতো, কিন্তু মেয়েটাকে কেন খুন করবে? আবার অপরদিকে তার স্বামীটা যদি তার এই স্ত্রী ও এই বয়ফ্রেন্ডের সম্পর্ক জেনেও গিয়েছিল, তাহলে তার স্বামীটা তো এই মেয়েটার বয়ফ্রেন্ডটাকে খুন করার কথা, সে তার স্ত্রীকে কেন খুন করবে? কিন্তু মজার বিষয় কি জানেন তো, এই স্বামী, স্ত্রী ও বয়ফ্রেন্ড এই 4 দেয়ালে একটা রুমেই ছিল। উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি ছোট্ট পরিবারে বসবাস করত স্বামী রবীন্দ্র, স্ত্রী সঙ্গীতা ও তাদের একটি ছোট্ট 12 বছরের মেয়ে। স্বামী রবীন্দ্র পেশায় একজন কর্পোরেট কর্মচারী এবং স্ত্রী সঙ্গীতা হাউসওয়াইফ। কর্পোরেট 9 to 5 জব আর কাজের পেশারে স্বামী রবীন্দ্র প্রায় প্রতিদিনই রাতে এসে মদ্যপান করতেন, আর এতে স্ত্রী সঙ্গীতা খুবই ক্ষুব্ধ হতেন, কারণ সঙ্গীতা তার স্বামীর কাছ থেকে টাকা পয়সার দিক থেকে কোনো কিছু অভাব না থাকলেও তাদের শারীরিক সম্পর্কের দিকটাতে ফাটল ধরতে শুরু করে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, কি একটা সম্পর্কে যেমন টাকা পয়সার দরকার আছে, যেমন মানসিক শান্তির দরকার আছে, ঠিক তেমনই শারীরিক সম্পর্কেরও দরকার আছে। এটা বলতে লজ্জা নেই কি এখন বিয়ের পর শারীরিক চাহিদা পূরণ করতে না পারায় অনেক বৌদিরা তাদের থেকে কম বয়সী ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। বর্তমানে কেন মেয়েরা তাদের সেক্স লাইফে অতৃপ্তি, তারা সুখী নয়, সেই নিয়ে আমি একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো, আপনারা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা যে দেখে নেবেন। চলুন ভিডিওতে। এই স্বামীর প্রতিদিন মদ্যপান করার জন্য স্বামী স্ত্রীর প্রায় প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো। তাতে করে সঙ্গীতাও তার দুঃখ ভোলার জন্য মদ্যপান শুরু করে, কিন্তু সঙ্গীতা কোনোভাবেই তার শারীরিক চাহিদা, শারীরিক খিদে মেটাতে পারেনি। ঠিক তখনই সঙ্গীতার লাইফে আসে তার বাড়ির পাশে রোহিত নামক এক ছেলে, যার সাথে সঙ্গীতা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ায়। বেশ ভালোই চলছিল তাদের মেলামেশা,
স্বামী যখনই অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিত, ঠিক তখনই এই সঙ্গীতা আর রোহিত একসাথে দুজনে দেখা করত। তারা একসাথে ঘুরতে যেত এবং রোহিত কখনো কখনো সঙ্গীতার বাড়িতে চলে আসতো এবং তারা একই রুমে একই সাথে টাইম কাটাতো, শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে কি এই ছোট মেয়েটি বাড়িতে থাকতো না? উত্তরটা হচ্ছে না। এই মেয়েটি যখন স্কুলে পড়াশোনা করতে যেত তখনই রোহিত বাড়িতে এসে তারা একসাথে সম্পর্কে লিপ্ত হতো। রোহিতের একটুতে মন পোষাচ্ছিল না। সে সঙ্গীতাকে অনেকক্ষণ ধরে এবং সারা জীবনের জন্য চেয়েছিল। তাই রোহিত সঙ্গীতাকে প্রস্তাব দেয় সে যেন তার স্বামীর সাথে ডাইভোর্স করে নেয় এবং রোহিতকে বিয়ে করে। কিন্তু সঙ্গীতা রোহিতকে পুরোপুরিভাবে ব্যবহার করছিল। সে রোহিতকে শারীরিক চাহিদার জন্যই ব্যবহার করছিল। এছাড়াও রোহিত একজন বেকার ছেলে, যার না আছে টাকা, না আছে ইনকাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, পৃথিবীর 3টে নেশা মানুষকে শেষ করে দেয়। সে হোক যত বড়লোকই হোক, যত গরিবই হোক, কি যত প্রভাবশালী হোক। 1, মদ বা গাঁজার নেশা। 2, গ্যামলিং বা লটারির নেশা। আর 3, নারী, মেয়ে বা চামড়ার নেশা। ইফ ইউ নো হোয়াট আই মিন। রোহিতের প্রস্তাবে সঙ্গীতা মুখের উপরে না করে দেয়। এতে রোহিত খুব কষ্ট পায় এবং ভেঙে পড়ে এবং রোহিত একটা কথাই বলতে থাকে, যে আমার হতে পারেনি তাকে আমি অন্য কারো হতেও দেব না। 18 জুলাই 2025 সঙ্গীতা ও তার স্বামী রবীন্দ্রর একসাথে বিবাহ বার্ষিক পালন করা হয়। এতে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির পাশাপাশি সমস্ত প্রতিবেশীরা আমন্ত্রিত ছিল। এর মধ্যে রোহিতও একজন যে আমন্ত্রিত ছিল। তারপরে কেক কাটা হলো, কেক খাইয়ে দিল। কত সুন্দরই না দৃশ্য না, কতই ভালোবাসা। কিন্তু কে জানতো এই সেলিব্রেশনই তাদের জীবনের শেষ সেলিব্রেশন। তারপরে নাচা গানা খাওয়া দাওয়া শেষে সমস্ত আত্মীয় স্বজনরা তাদের বাড়ি ফিরে গেল। ঠিক তখন রোহিত তার স্বামী রবীন্দ্রর কাছে আসে এবং তাকে একটা মদের বোতল গিফট করে বলে, আজকে এই খুশির দিনে একটু মদ না খেলে হয়? রবীন্দ্র এমনিতেই মদের ভুকারি, মানে মদ দেখলে সে না করতে পারে না। তাই সে কোনো কিছু নাকচবোধ না করে সে বলে, হ্যাঁ সেটাই তো, আজকে এত খুশির দিনে একটু মদ না খেলে হয়? এই বলে রোহিত আর রবীন্দ্র একসাথে মদ খেতে বসে পড়ে এবং রবীন্দ্র তার স্ত্রী সঙ্গীতাকে হাঁক দিয়ে বলে, সঙ্গীতা একটু চাকনা করে নিয়ে আসো। ব্যাস, সঙ্গীতাও একটু চাকনা নিয়ে আসে এবং সঙ্গীতাও পরে এদের সাথে মদ্য পার্টিতে জয়েন করে। তারপরে রাত 12টা তারা অতিরিক্ত মদ খাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় 3 জনে একসাথে বেডরুমে চলে যায়। তারপরে রোহিত তার স্বামী রবীন্দ্রকে তার ঘরের একটি সোফায়, মানে কোনার সোফাতে শুয়ে দেয়। তারপরে রোহিত সঙ্গীতাকে তার বেডে শুয়ে দেয় এবং রোহিত সঙ্গীতার পাশে শুয়ে এবং সে শেষবারের মতন সঙ্গীতাকে ভালোবাসে, তাকে আদর করে এবং শেষবারের মতন সেক্সও করে। মদ্যপ অবস্থায় থাকা সঙ্গীতা সে কোনো কিছুই বুঝতে পারছিল না। তারপরে রোহিত তার মনের সমস্ত রাগ, কষ্ট, জ্বালাগুলি এক একটি বলতে থাকে এবং সঙ্গীতাকে আঘাত করতে থাকে, একের পর এক আঘাত। এতে সঙ্গীতা চিৎকার করে এবং সঙ্গীতা কিছুক্ষণ পর সে মারা যায়, মানে সে প্রাণ ত্যাগ করে। তারপরে কি হয়েছিল সেটা তো ভিডিওর শুরুতেই বললাম, সেটা তো আমরা ভিডিওর শুরুতেই শুনে নিয়ে যাই। পুলিশ রোহিতকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলার সমস্ত প্রক্রিয়া জারি রেখেছে। এরপরে এই শয়তানের যে কি শাস্তি হবে সেটা স্বয়ং মহা আদালতই বিচার করবেন। এই ঘটনা উত্তরপ্রদেশে আলোড়ন ফেলে দিয়েছে। এই ঘটনা সমাজের সমস্ত অন্ধকার দিকগুলির মধ্যে এমন এক অন্ধকার এবং নিম্নতম এবং জঘন্যতম দিক, সে আর কি বলবো। যদি আপনার পরিবারে কেউ, মানে স্বামী বা স্ত্রী কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ায়, তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সেই পরিবারটাকে অন্ধকারের দিকে ধীরে ধীরে ঠেলে দেয়। তাই যদি কোনো ব্যক্তি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছেন বা যদি কোনো ব্যক্তি অলরেডি আছেন, সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, মানে সেটাকে কীভাবে
প্রতিরোধ করা যায় সেইটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্টে লিখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাহলে সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যেটা আপনাদের সচেতনমূলক হবে এবং আপনাদের সমাধান করে দেবে যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই একটুক্ষণের জন্য যে মোহ, সেই মোহ থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন। চলুন আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং যে বন্ধুরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যুক্ত তাকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন আজকে নিয়ে বাই।